দেখছেন সঙ্গে পার্থসারথী, আর আপনাদের সঙ্গে আমি পার্থসারথী মুখোপাধ্যায়। 28 জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চা খেতে খেতে যখন টিভি দেখছিলাম, মূলত খবরই দেখি আমি সকালবেলা, তার খানিকক্ষণের মধ্যেই খবর এলো যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্লেন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এবং খানিকক্ষণের মধ্যেই পাওয়া গেল সেই মর্মান্তিক খবরটি যে অজিত পাওয়ার আর আমাদের মধ্যে নেই। নিশ্চিতভাবেই তার পরিবারের প্রতি যেমন এটা একটা বিশাল বড় আঘাত, তেমনি একই সঙ্গে দলের যে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছেও এই আঘাত অপূরণীয়। অজিত পাওয়ারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং একই সঙ্গে আরও একটা প্রসঙ্গ যে উঠে আসছে সে কথা অবশ্যই বলতে হবে। এই বিমান দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে, প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন বিষয়টি নিয়ে, এবং তার প্রস্তাব যে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হোক। প্রশ্ন উঠতে শুরু করেছে তার একটা অন্যতম বড় কারণ, যদিও শরদ পাওয়ারের ঘনিষ্ঠ বৃত্ত থেকে তার ভাইপো অজিত পাওয়ার বছর 3 আগেই সরে গিয়েছিলেন, বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাদের, যোগ দিয়েছিলেন বিজেপির সঙ্গে, উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সম্প্রতি দুই শিবিরের মধ্যে বিরোধ আস্তে আস্তে মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং কাছাকাছি আসছিলেন উভয় পক্ষ। যদি কাছাকাছি এসে যেতেন তাহলে নিশ্চিতভাবেই রাজনৈতিকভাবে বিজেপির বিরোধী শিবিরে যারা রয়েছেন তারা অনেকটা মাইলেজ পেয়ে যেতেন। এবং এই কারণেই ষড়যন্ত্রের কথা উঠতে শুরু করেছে। আমরা এখনো কেউ জানি না যে সত্যি এটি নিছকই দুর্ঘটনা, বিমানের ত্রুটি, নাকি অন্য কিছু, খারাপ আবহাওয়ার কথা শোনা যাচ্ছে, পাইলটের ভুল, নাকি ব্যাপারটা তেমন দেখতে লাগলেও আসলে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ভারতে এই ধরনের যে কোনো বিমান দুর্ঘটনার খতিয়ে দেখে তার পেছনে কি কারণ রয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটলো, সমস্ত কিছু নিয়ম মাফিক তারা খতিয়ে দেখে। এক্ষেত্রেও ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। আমরা জানি যে যে কোনো ধরনের বিমান দুর্ঘটনাগ্রস্ত হলে তার সমস্ত তথ্য বিমান চালক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যে সমস্ত যোগাযোগ, যে সমস্ত কথাবার্তা, সিগন্যাল, সমস্ত কিছুর অনুপুঙ্খ বিবরণ ওই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড করা থাকে। সেই ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, তাই অবশ্যই সেটি অ্যানালিসিস করে এবং তারপরে যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব। কিন্তু ডিজিসি এর এই তদন্তে সত্যি কতটা তথ্য, কতটা সত্যি বেরিয়ে আসবে তা নিয়ে এখনো অনেকের মনে দ্বিধা রয়েছে। দ্বিধার কারণটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ হচ্ছে আহমেদাবাদে বেশ কিছুদিন আগে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছিল তার সম্পূর্ণ এনকোয়ারি রিপোর্ট কিন্তু এখনো পাওয়া যায়নি। অনেকটা পাওয়া গেছে কিন্তু বিস্তারিত তথ্য এখনো কিন্তু মেলেনি। ফলে ডিজিসি এর এই তদন্ত কতদিন ধরে চলবে এবং সমস্ত তথ্য অ্যানালিসিস করার পর সেই রিপোর্ট কতটা সামনে আসবে এবং তার থেকে কত কি বোঝা যাবে তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে নেতৃত্বে রেখে এই ধরনের তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্লেনটি ছিল চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টার নয়, এটি ছিল বিমান। 5 আসনের বিমান, 5 জনেই প্রাণ হারিয়েছেন অজিত পাওয়ার সহ। 2 জন পাইলট ছিলেন, 1 জন ছিলেন অ্যাটেন্ডেন্ট, আর 2 জন মূলত নিরাপত্তারক্ষী। বিমান দুর্ঘটনার কারণ যতটুকু জানা যাচ্ছে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এসেছে। আমি যেরকম একটু আগেই বললাম যে
দৃশ্যমানতা খুব ভালো ছিল না, কুয়াশা ছিল প্রচুর। বিমানটি প্রথমবার নামার চেষ্টা করে ব্যর্থ হয়, একটি দুটি চক্কর কেটে আসে বিমানবন্দরের ওপরে, এবং তারপরে দ্বিতীয়বার যখন তারা নামতে যায় তখন দুর্ঘটনাটি ঘটে যায়। এখন প্রশ্ন উঠছে অনেক, কি সেই প্রশ্ন, কেমন সেই প্রশ্ন, সেই সমস্ত কিছু বলবো, জানাবো এই ধরনের বিমানের কোনো ত্রুটি সাধারণত আছে কি না, কি ধরনের ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতে, সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও থাকবে এই পুরো বিষয়টি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন আরও বহু মানুষের সঙ্গে, এবং অবশ্যই অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। তাহলে আমাদের এই চ্যানেলে নতুন যেই ভিডিও আসবে তৎক্ষণাৎ তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারবেন। এবার চলে আসছি মূল বিষয়তে। মূলত জেটলাইনার বম্বার্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ছোট বিমান, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের বিমান প্রাইভেট জেট হিসেবে খুবই জনপ্রিয়, ব্যবহার করা হয়। এই বিমানটির যে মালিকানা ভারতে ভিকে বলে একটি সংস্থা, ভিকে এভিয়েশন, তারা এই বিমানটির মালিক, এবং এখনো পর্যন্ত তারা সরাসরি জানাচ্ছেন যে তাদের কাছে এই ধরনের যতগুলি বিমান রয়েছে প্রত্যেকটি বিমান যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, নিয়মিত সেগুলির চেক আপ করা হয়, যথেষ্ট দক্ষ পাইলট যারা থাকেন তাদেরকে দিয়েই তারা এই উড়ানগুলি সম্পন্ন করেন, এবং এক্ষেত্রে বিমানের কোনো ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা বিমান কর্তৃপক্ষ তারা মানতে চাননি। প্রাথমিকভাবে তারা বলেছেন যে খারাপ আবহাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, এবং তারা এই বিমানগুলি বসিয়ে দেওয়ার বা বদল করবার কোনো পরিকল্পনা তাদের আপাতত নেই, কারণ বিমানগুলির যথেষ্টই শক্তপোক্ত রয়েছে, যথেষ্টই ভালো অবস্থায় রয়েছে। আমি একটু আগেই বলছিলাম ডিজিসিএ রিপোর্টের কথা। ডিজিসিএ রিপোর্ট তো নিশ্চয়ই আসবে, একটু সময় লাগে, তার কারণ ডেটা অ্যানালিসিস করতে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সমস্ত কিছু খতিয়ে দেখতে, তার সঙ্গে ফরেনসিক রিপোর্ট আসতে দীর্ঘ সময় লেগে যায়, বিশেষ করে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু এর পাশাপাশি প্রথমে মনে রাখতে হবে যে এই ধরনের ছোট বিমান, বিশেষ করে এই ধরনের ছোট প্রাইভেট জেট যেগুলি, সেই প্রাইভেট জেটের ক্ষেত্রে সারা পৃথিবী জুড়েই গত বেশ কয়েক বছর ধরে দেখা গেছে যে এই ধরনের বিমানের দুর্ঘটনা একটু বেশি ঘটে। অর্থাৎ প্রাইভেট জেটগুলি মূলত যে দুর্ঘটনা প্রবণ, যত উন্নত বিমানই হোক না কেন, তথ্য প্রমাণ কিন্তু তাই বলছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সারা পৃথিবীব্যাপী এই ধরনের ছোট বিমান, বড় বিমান এবং সমস্ত কিছু অসামরিক সামরিক বিমান চলাচল নিয়ে যে ধরনের সমীক্ষা করা হয়, সেই একটি সমীক্ষাতে দেখা যাচ্ছে যে 2021 সালের কথা যদি বলি, সুদূর অতীতে নয়, 2021 সালে দেখা যাচ্ছিল যে সারা পৃথিবীতে এই ধরনের যে প্রাইভেট জেট, ছোট প্রাইভেট জেট, সেই ছোট প্রাইভেট জেটের ক্ষেত্রে 233টি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছিল, এবং যেখান থেকে বেঁচে ফেরা সম্ভব হয়নি। ছোট বিমান, আমি আবারও বলছি, ছোট বিমান, বড় বিমানের ক্ষেত্রে নয়। ছোট বিমানের ক্ষেত্রে এই একই ধরনের ঘটনা 2024-এর আমরা দেখেছি। সারা পৃথিবীর ক্ষেত্রেও যে গড় রয়েছে, সেই গড় দেখা যাচ্ছে যে সাধারণ যে কমার্শিয়াল বিভিন্ন প্লেন রয়েছে, যাত্রীবাহী বিমান যে সমস্ত রয়েছে, সেই যাত্রীবাহী বিমানে যত দুর্ঘটনা ঘটে এবং যত বিপজ্জনক তথা প্রাণঘাতী দুর্ঘটনা যত ঘটে থাকে, বড় আসনযুক্ত বড় যাত্রী বাহী যে বিমানগুলি রয়েছে, তার থেকে এ ধরনের ছোট কম আসনযুক্ত যে ধরনের প্রাইভেট এয়ারলাইন্স, প্রাইভেট জেট যেগুলি রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত বিমান, খুব সহজভাবে যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে এই ছোট বিমানগুলিতে দুর্ঘটনা অনেক বেশি হয়। একাধিক কারণ বলা হয়েছে এই সমীক্ষাতে।
একাধিক কারণ উঠে এসেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অদক্ষ পাইলটদের দিয়ে এই এই বিমানগুলি চালানো হয়। অদক্ষ পাইলট থাকেন এবং তাদের সহকারীরা যারা থাকেন তারা আরও অদক্ষ থাকেন। এই একটি মূল বিষয়। অনেক ক্ষেত্রে বিমানের রক্ষণাবেক্ষণ উপযুক্ত থাকে না, এটাও দেখা গেছে। কেননা যেহেতু ব্যক্তিগত জেট অর্থাৎ প্রাইভেট জেট দেখাশোনার ক্ষেত্রে যে ধরনের কঠোর নিয়মবিধি সাধারণত রাখা হয় বড় প্লেনের ক্ষেত্রে, এই ধরনের ব্যক্তিগত জেটের ক্ষেত্রে সে ধরনের কঠোর নিয়মবিধি প্রচলন থাকলেও সেগুলি বাস্তবে কার্যকারী হয় না এবং পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায়। তৃতীয়ত আরও একটি বিষয় রয়েছে যে ছোট জেট যেখানে নামে বা ওঠে যে সমস্ত বিমানবন্দরগুলিতে, সেগুলি সাধারণত প্রত্যন্ত এলাকায় হয়। ছোট বিমানবন্দরে সেগুলি নামে এবং ছোট বিমানবন্দরে বিমান ওঠানামা বা বিমান কন্ট্রোলের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা, যে ধরনের টেকনিক্যাল ব্যবস্থা থাকা দরকার, যান্ত্রিক সাহায্য ইত্যাদি যে ব্যবস্থা থাকা দরকার, সেই ব্যবস্থাগুলি কিন্তু যথোপযুক্ত থাকে না। এই বিষয়টিও কিন্তু বেশ খানিকটা মিলে যাচ্ছে। তার কারণ বারামতি বিমানবন্দরের উপকণ্ঠে একেবারেই সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বারামতি বিমানবন্দরে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম ছিল না। ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম অর্থাৎ দৃশ্যমানতা যদি খুব কম থাকে, অর্থাৎ খালি চোখে বিমানের পাইলটরা যদি বিমানবন্দরের রানওয়ে ঠিকভাবে দেখতে না পান, সেক্ষেত্রে তারা কিভাবে নামবেন তার জন্য একটি যান্ত্রিক ব্যবস্থা থাকে। সেই যান্ত্রিক ব্যবস্থা ছোট অনেক বিমানবন্দরের ক্ষেত্রেই সেগুলি তৈরি থাকে না, সেগুলি হয় না, সেগুলি ছাড়াই বিমান ওঠানামা করতে হয়। যেমন এই ধরনের অত্যাধুনিক ব্যবস্থা থাকলে পরে গভীর রাতেও সম্পূর্ণ অন্ধকারের মধ্যেও প্লেন ওঠানামা করতে পারে। সেই ধরনের ব্যবস্থা এই যে ছোট বিমানবন্দরটি সেখানে এটি ছিল না এবং এটিকে বলা হচ্ছে টেবিল টপ রানওয়ে। টেবিল টপ রানওয়ে অর্থাৎ একটি উঁচু জায়গা পাহাড়ের ওপরে বা উঁচু হিল, তার ওপরে শীর্ষ দেশে এই ধরনের বিমানবন্দর থাকে। মূলত ছোট বিমানবন্দরগুলি এরকম হয় এবং বিমানবন্দরের চৌহদ্দি বা যে রানওয়ে থাকে, সে রানওয়ের চৌহদ্দি শেষ হয়ে গেলেই একেবারে বিমানটি খাদে পড়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও সেই কারণে এটিকে টেবিল টপ বিমানবন্দর বলা হয়। তো সেই টেবিল টপ বিমানবন্দরে ওঠানামাটা একটু ঝুঁকিপূর্ণ, খুব দক্ষতার সঙ্গে খুব সাবধানে প্লেন ওঠানো বা নামানো প্রয়োজন। তো এই বিষয়গুলি যেমন রয়েছে, ঠিক তার একই পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন ধরনের বড় প্লেন, যাত্রীবাহী বড় বিমান, সেগুলোকে তুলনামূলকভাবে খারাপ আবহাওয়ার মধ্যে সেগুলিকে নিয়ন্ত্রণ করা এবং অন্যদিকে ছোট এই ধরনের প্রাইভেট বিমান 5 আসন, 6 আসন বা 10 আসন, এ ধরনের বিভিন্ন ছোট কম আসনযুক্ত যে প্রাইভেট জেটগুলি রয়েছে, সেই প্রাইভেট জেটগুলি যখন খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তখন সেগুলিকে নিয়ন্ত্রণে রাখা তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে যায়। এটা দেখা গেছে। এগুলো সমস্তই বিভিন্ন সমীক্ষাতে প্রকাশিত হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এভিয়েশন সংক্রান্ত যে বিভিন্ন যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, নিয়ম বিধি রয়েছে এবং তাদের যে সমস্ত মান্যতা প্রদানকারী সংস্থা রয়েছে, তাদের তরফ থেকে যে গবেষণাগুলি করা হয় এবং সমীক্ষা চালানো হয় প্রতি বছর, সেগুলিতেই গত সাম্প্রতিক বেশ কয়েকটি বছর এই ধরনের তথ্য উঠে এসেছে। যদিও এই ধরনের অর্থাৎ রক্ষণাবেক্ষণে গাফিলতি কিংবা পাইলটের ত্রুটি, অর্থাৎ পাইলট যথেষ্ট দক্ষ ছিলেন না, এ ধরনের অভিযোগ কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে ওই বিমান সংস্থার পক্ষ থেকে। আমি একটু আগেই যে বলছিলাম যে ভিকে এভিয়েশন, তারা কিন্তু জানিয়েছেন যে যথেষ্ট দক্ষ পাইলটকে নিযুক্ত করা হয়েছিল এবং তিনি দক্ষতার সঙ্গেই প্লেন এর আগে চালিয়েছেন। প্রায় 16,000 ঘন্টা তার বিমান চালানোর তার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতা থাকার পরে তারপরে তিনি প্রাইভেট জেট তিনি চালানোর দায়িত্ব হাতে নিয়েছিলেন। ফলে এক্ষেত্রে তারা বলছেন যে পাইলটের ত্রুটি নয়, উপযুক্ত যথাযোগ্য পাইলট দিয়েই তারা কাজ সারছিলেন। পাশাপাশি বিমানের রক্ষণাবেক্ষণে ত্রুটির প্রশ্ন যেমন উঠেছে, অর্থাৎ ছোট বিমান সংস্থা বা ছোট জায়গাতে যথেষ্ট দক্ষতার সঙ্গে যে বিমান যখন হ্যাঙ্গারে থাকে তখন সেগুলিকে রক্ষণাবেক্ষণ করা হয় না, নিয়মিত ত্রুটি
নজরদারিতে রাখা হয় না এবং ত্রুটি কোনো রকম এলে তৎক্ষণাৎ সেটাকে তার প্রতিবিধান করা, সেটিকে সারানো, এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে খানিকটা যে গাফিলতি থেকে যায় বিমান সংস্থার পক্ষ থেকে, সেটি এই অভিযোগ সম্পূর্ণ প্রথম দিনেই একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে। সত্যি বিষয়টা কি সেটা আমরা অবশ্যই ডিজিসিএ রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আমরা জানতে পারবো, তার জন্য নিশ্চয়ই কিছুটা সময় লাগবে। কিন্তু একই সঙ্গে এ কথাও সত্যি যে মার্কিন বিভিন্ন বিমান সংস্থার যে সমীক্ষা, সেই সমীক্ষাতে যে তথ্য উঠে এসেছে গত 3-4 বছর ধরে, সেগুলি কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়ার মতো নয়। এবং এই যে বিমান সংস্থা যারা এই বিমানটি রক্ষণাবেক্ষণ করছিলেন বা যারা এই বিমানটি পরিচালনা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গত 2 বছরে এই নিয়ে দ্বিতীয় দুর্ঘটনা এই ধরনের ঘটলো। ফলে ওই সংস্থাটি কতটা যোগ্য সেটা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে এই রিপোর্ট কবে ফাইনালি আসবে, শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে কবে এই ষড়যন্ত্রের তত্ত্ব সম্পূর্ণভাবে নিশ্চিত হবে বা শেষমেশ জানা যাবে যে এর পেছনে ষড়যন্ত্র কিছু ছিল না, সম্পূর্ণভাবেই বিমান দুর্ঘটনা অথবা একেবারেই পাইলটের ত্রুটি অথবা আবহাওয়ার যে খারাপ আবহাওয়া, দৃশ্যমানতা খুব কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, রানওয়ে একেবারেই দেখা যাচ্ছিল না, এ ধরনের কোনো সত্যি ঘটনা ঘটেছিল কি না, এই সমস্ত বিষয়গুলি তো পরেই জানা যাবে। কিন্তু প্রাথমিকভাবে যে বিষয়গুলি উঠে আসছে এবং ষড়যন্ত্রের ঘটনার যে বিষয়টি আসছে সেগুলিও বললাম। কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেরকম জানালাম যে বিভিন্ন মার্কিন বিমান সংস্থা এবং বিমান নিয়ামক সংস্থা, বিমান নিয়ন্ত্রক সংস্থা, তাদের যে সমীক্ষা, তাদের সমীক্ষায় কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে যে গত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ধরনের ছোট প্রাইভেট জেট যেখানে চালানো হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছোট প্রাইভেট জেটগুলি নিয়ম করে বিভিন্ন দুর্ঘটনার মধ্যে চলে আসে। এবং এই যে তত্ত্ব, এই যে বিমান দুর্ঘটনার হার, সেটা নিশ্চিতভাবেই কিন্তু সাধারণ বিমান অর্থাৎ সাধারণ বড় যাত্রীবাহী যে বিমানগুলি রয়েছে তার তুলনায় এই হার কিন্তু অনেকটা বেশি। শেষ পর্যন্ত কি হয় সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদের। ফলে কিছুদিনের জন্য অপেক্ষা করতেই হচ্ছে, কেননা যতদিন পর্যন্ত না এই রিপোর্ট আমাদের সামনে আসে। কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের লিখে জানান, লিখবেন এই ভিডিওর ইউটিউবের ঠিক নিচের কমেন্ট বক্সে। অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতেও। আজ তাহলে এই পর্যন্তই, এরপরে আবারও দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। নমস্কার, ধন্যবাদ।